বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ফিকশন হান্ট। নমস্কার, আপনি শুনছেন ফিকশন হান্ট। আমাদের টিমের তরফ থেকে সকল শ্রোতা বন্ধুকে জানাই আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সকলের বছর খুব ভালো কাটুক। আজ শুনবেন আমাদের এই বছরের প্রথম উপস্থাপনা, শ্রীতানের রচনা কাল গর্ভধারিণী। আমাদের আজকের গল্পে গল্প পাঠে রয়েছে সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি তৃষা। শুরু হচ্ছে আজকের গল্প কাল গর্ভধারিণী। আর পারছি না। আর একটু চেষ্টা কর মা, আর একটু চেষ্টা কর, আর একটু চেষ্টা কর। হয়ে এসেছে। আর পারছি না দিদি। পারছি না বললে যে হবে না। এই বাচ্চাটাকে তোকে পৃথিবীতে আনতেই হবে। আমি তাকে বাঁচাতে পারবো কি দিদি? ভরসা রাখ, আমি তো আছি। নে আর একটু চেষ্টা কর, আর একটু। এই হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই জুলাই মাসের ঝড় বৃষ্টির রাতে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমের এক প্রাইভেট ওয়ার্ডে রাত 2:25 জন্ম হয় এক কন্যা সন্তানের। কিন্তু তার এই পৃথিবীর আলো দেখার আগেই সেখানে ঘটে যায় একটা মর্মান্তিক দুর্ঘটনা। সন্তানের জন্ম দেওয়ার পর তার মুখ দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হয় এক অসহায় মাকে। নার্স যখন ওয়ার্ডের বাইরে ছিল তখন সেখানে উপস্থিত হলো সাদা অ্যাপ্রন, হাতে গ্লাভস আর মুখে মাস্ক পরা এক ডাক্তারের। সিস্টার, বাচ্চাটাকে এনে দাও। স্যার বলছিলাম। দেরি করো না। কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু তোমার চাকরি আর লাইসেন্স কোনোটাই থাকবে না। মাইন্ডেড। কিন্তু স্যার। আরে দেরি করো না। এত রাতে আমাকে যদি কেউ এখানে দেখে ফেলে তাহলে বিপদ হয়ে যাবে। স্যার, ও মৃত সন্তান প্রসব করেছে। হ্যাঁ? কি বলছো তুমি? কই দেখি। হ্যাঁ স্যার, ওই দেখুন। এটা মৃত। বাহ মহিমা, বাহ, তোমার জবাব নেই। আমার আরো একটি সন্তানকে তোমার ওই নোংরা হাতে খুন করতে দিলাম না আমি, ডক্টর। কি তোমার সন্তান? তোমার সন্তান কি করে? হ্যাঁ, ওরা যে শুধু তোমার নয়, ওরা তো আমারও সন্তান। হ্যাঁ, কি তাই না সিস্টার? হ্যাঁ। নার্স চুপ করে থাকলো। তার চোখ থেকে বয়ে আসা জল মহিমার হাতের ওপর পড়তেই মহিমা বলল, তুমি ভগবানের নামে একজন কলঙ্ক, একজন খুনি। তোমার শাস্তি একদিন ঠিক হবে। সেদিন তোমার কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। মহিমা, তুমি এখনো আমাকে চিনলে না মহিমা। তুমি কি ভাবছো তোমাকে আমি এখনো বাঁচিয়ে রাখবো? হ্যাঁ, এতটা বোকা আমি? কথাটা শুনতেই নার্সটি হকচকিয়ে গিয়ে ডাক্তারকে কিছু একটা বলতে যায়। স্যার, নিজের প্রাণ বাঁচাতে চাও? তুই টাকাটা নাও আর কলকাতা ছেড়ে চলে যাও। মাইন্ডেড। আমি যেন কাল সকালে তোমাকে এই শহরের ত্রিসীমানাতে না দেখি। 10 লক্ষ টাকার একটা ব্যাগ তার দিকে এগিয়ে দিতে দিতে নার্সটা সেটা নিয়ে বেরিয়ে যায় চুপচাপ। আর সেই রাতেই নার্সিংহোমের বেডে শুয়ে নিজের সন্তানের মুখ দেখার আগেই কলকাতার এক সুপরিচিত ডাক্তারের হাতে গলা টিপে খুন হয়ে যেতে হয় মহিমাকে। কেউ কোনো সাড়া শব্দ পেল না তার কাতর চিৎকারের। বৃষ্টির আওয়াজের সাথে মিশে গেল তার শেষ নিঃশ্বাসের কাতর ডাক। মাঝরাতে খুন করে চুপিসারে মহিমার দেহ সে এমন এক জায়গায় রাখে যে তারপর থেকে শুরু হয় মৃত্যু পরবর্তী মহিমার এক নতুন জীবন, নতুন লড়াই, নতুন প্রতিশোধ। শুধু গলা টিপে তার প্রাণ নিয়ে থামেনি ডাক্তার,
বরং নৃশংসভাবে হত্যা করে সেই রাতে ডাক্তার নামক ভগবানের নামে তিনি কলঙ্ক লাগিয়েছিলেন কলকাতার বুকে, এবং তার এই কলঙ্ক দাগের টেরও পেল না শহরবাসী। তারপর কেটে গেছে 18টা বছর। নার্সিংহোমের মালিকানা বদলে বড় হাসপাতাল হয়েছে, নার্সিং কলেজের উন্নয়ন হয়েছে বেশ। এখন কলকাতার নামকরা নার্সিং কলেজের মধ্যে একটা এই নার্সিং কলেজ। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে এখানে, আর তাদের মধ্যেই দু চোখে স্বপ্ন নিয়ে সুদূর জলপাইগুড়ি থেকে কলকাতায় বিএসসি নার্সিং পড়তে আসছে একটি 18 বছরের সদ্য সাবালিকা হওয়া কন্যা মধুবন্তী বসু ওরফে মধু। মধু, এই মধু, তাড়াতাড়ি ওঠ না মা, সকাল 7টার ট্রেন আছে, ওঠ। ওফ মা, এই তো সবে 5টা বাজে, এত তাড়াতাড়ি উঠে কি করব বলো তো? একটু ঘুমোতে দাও। আরে উঠে তৈরি হতে হতেই দেখবি 6:30 বেজে গেছে। কতটা রাস্তা যাবি? কিছু খাবি তো, তারপর ট্রেনে খাওয়ার জন্য টিফিন দেব। কত কাজ বলতো, উঠে পড় না মা। আচ্ছা আচ্ছা বাবা, উঠছি। তাড়াতাড়ি। আলতো করে মায়ের হাত ধরে বলে, ও মা, মা শোনো না। আবার কি হলো? আচ্ছা মা, তোমার খুব কষ্ট হচ্ছে বলো? কষ্ট? ও মা, কষ্ট হতে যাবে কেন? বারে, আমি এত দূরে চলে যাচ্ছি, এতদিনের জন্য যাচ্ছি, তোমার কষ্ট হচ্ছে না? না, একটুও না। তুমি পড়াশুনো করতে যাচ্ছ, পড়া শেষ করে ফিরে আসবে। এই তো 4টে বছর দেখতে দেখতে কেটে যাবে, আর ছুটি তো আসবেই। আমিও মাঝে মাঝে ঘুরে আসব। কত বছর কলকাতা যায়নি বলো তো? ওমা শোনো না, এইবার তাহলে দিদুর বাড়িতে গিয়ে তুমি থাকবে তো? কথা দিতে পারছি না, পরিস্থিতি বুঝে ব্যবস্থা করব। তাড়াতাড়ি উঠে মুখ হাত ধুয়ে স্নান করে নাও। দূর, যাচ্ছি। আলসেমি কাটিয়ে মধু বিছানা ছেড়ে উঠে ব্রাশ করে চা বিস্কুট খায়। তারপর স্নান সেরে তৈরি হয়ে যায় ঝটপট। সকাল 7টার ট্রেন, স্টেশন থেকে বাড়ির দূরত্ব মোটে 10 মিনিটের হাঁটা পথ। তাই সকালবেলা মায়ের হাতে লুচি তরকারি টিফিনে নিয়ে বেরিয়ে পড়ে মধু আর সঞ্চারী। মধুবন্তী কলকাতায় নার্সিং পড়তে যাচ্ছে 4 বছরের জন্য। ছুটিতে যদিও বাড়ি ফিরবে, তবে তাকে ছাড়া সঞ্চারীর জীবনটা বড্ড একা। তার স্বামীর সাথে তার কথা হয় না তেমন, এক কথায় সেপারেশন হয়ে গেছে। মধু শুধু এইটুকুই জানে, তার বাবা আর্মি অফিসার এবং সে বাড়িতে আর ফিরবে না। তার মুখ পর্যন্ত দেখেনি সে। তবে এই নিয়ে মধুর আফসোস নেই কোনো দিন, বরং এই 18 বছরের জীবনে সঞ্চারী তার মা বাবা দুটোর ভূমিকাই এমনভাবে পালন করেছে যে কোনো দিন তাকে বাবার অভাব বোধ করতে হয়নি। আর সেই কারণেই মাকে ছেড়ে এত দূর পড়তে আসতে মধুবন্তীর যতটা কষ্ট হচ্ছে, তার চেয়েও বেশি ঢের হচ্ছে সঞ্চারীর। তবে সে মুখে কিছু বলবে না। সবকিছু ভালো করে নিয়েছিস তো? কিছু ফেলে যাচ্ছিস না তো ভুলে? এখনো সময় আছে, মনে কর। তোমাকেই তো রেখে যাচ্ছি মা। ধুর পাগলি, নে নে যা, উঠে পড় এবার। হ্যাঁ আসছি মা, টাটা। সাবধানে যাবে, আর আমাকে 1 ঘন্টা অন্তর অন্তর ফোন করবে কিন্তু। হ্যাঁ মা। মধু ট্রেনে উঠে পড়ে। ট্রেন ছেড়ে দেওয়ার পরে দরজার কাছে দাঁড়িয়ে হাত নাড়িয়ে শেষবারের মতো মাকে বিদায় জানায় সে। চোখের জলেই হাসি মুখে নিজের শহর ছেড়ে কলকাতায় এক নতুন স্বপ্ন নিয়ে চলল মধুবন্তী। এবং কলকাতায় তার জন্য ঠিক কী অপেক্ষা করছে সে বিষয়ে কোনো ধারণাই তার ছিল না। কলেজের প্রিন্সিপাল ডক্টর দেবব্রত সান্যালের কেবিনে হস্টেল সুপারভাইজার অনুরাগ ঘোষ এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট রাগিনী মিত্র বসে আছেন। প্রিন্সিপাল স্যার, আমাদের কিন্তু রুম শর্টেজ পড়েছে। এইভাবে চললে তো আমরা স্টুডেন্টদের জায়গা দিতে পারবো না। আমি বলছিলাম স্যার, ওই 301 নম্বর ঘরটা এবার ওখানে কোনো নতুন স্টুডেন্টদের রাখা কি সেফ হবে? আসলে এই সিনিয়র স্টুডেন্টগুলো একটা এমন প্যানিক ক্রিয়েট করেছে যে... হ্যাঁ, সেই জন্যই তো ভয়। নাহলে নতুন ছাত্রীরা এত কিছু জানবে কি করে? না না, শুনুন,
ওখানে স্টুডেন্টদের রাখতে হবে, না হলে আর উপায় হচ্ছে না। দেবব্রতবাবু, আপনি ঘরটা ভালো করে পরিষ্কার করে রাখুন। অন্তত 2 জন ছাত্রীও যদি এই 2 সপ্তাহ থেকে যায়। হ্যাঁ, তারপরেই তো 4th ইয়ারের পরীক্ষা হয়ে যাবে, তখন অনেক ঘর তো এমনিই খালি হয়ে যাবে। আচ্ছা, সিজনে কজন আসছে হোস্টেলে? জলপাইগুড়ি থেকে একজন ছাত্রী আসছে, আর একজন আসছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তাহলে ওই 2 জনকে দেখো যদি ওই ঘরে রাখা যায়। হ্যাঁ, এক কাজ করবেন, ওরা আসলে আমার কাছে পাঠিয়ে দেবে। সিনিয়ররা কিছু বলার আগে আমি ওদের ভালো করে বুঝিয়ে দেবো যে ওই ঘরে কোনো ভূতপ্রেত কিচ্ছু নেই। আমি ওদের এইচওডি, আমার কথার আশা করি ওরা অবাধ্যতা করতে পারবে না। হ্যাঁ, তাই করুন। তাহলে আমি সই করে দিচ্ছি, ওই ঘরটা পরিষ্কার করে রাখুন। ওকে স্যার। সন্ধে 6:30টায় ট্রেন থেকে শিয়ালদায় নেমে মামার সাথে মধু পৌঁছে যায় নার্সিং কলেজে। লোকাল গার্জেন হিসেবে সব ফর্মালিটিস সেরে ভাগ্নিকে রেখে চলে যায় সে। মধুকে ওয়ার্ডেন ম্যাডাম হোস্টেলের দিকে নিয়ে যাবে, তার আগে হস্টেল সুপারভাইজার অনুরাগ ঘোষ তাকে নিয়ে যায় রাগিনীর কাছে। ম্যাডাম, আসবো? হ্যাঁ, আসুন আসুন। এই যে আমাদের নতুন ফার্স্ট ইয়ারের ছাত্রী মধুমন্তী বাসু, আর ইনি তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাগিনী মিত্র ম্যাডাম। গুড ইভিনিং ম্যাডাম। হ্যাঁ, গুড ইভিনিং। অনুরাগ বাবু, আপনি যান, আমি ওকে সবটা বলে বুঝিয়ে না হয় হোস্টেলে দিয়ে আসবো। ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা হলে ওই ওয়ার্ডেন আছেন, আমি আসি। হ্যাঁ হ্যাঁ। অনুরাগবাবু চলে যায় এবং রাগিনী তার চেয়ারে বসে মধুবন্তীকেও বসতে বলে। বসো এখানে, বলো তোমার বাড়ি কোথায় জানো? জলপাইগুড়ি ম্যাডাম। বাহ, পাহাড়ের মেয়ে। আচ্ছা শোনো, তুমি জানো তো তুমি প্রি সিজনে এসছো? হ্যাঁ ম্যাডাম, আসলে আমি একটু আলাদা করে প্রিপারেশন করার জন্য। না দেখো, প্রি সিজনে আমাদের কলেজে অনেক স্টুডেন্টরাই আসে, লাইব্রেরিতে পড়ে। তবে মুশকিল হচ্ছে কদিন আমাদের হোস্টেলের ফেসিলিটি নিয়ে। কেন ম্যাডাম, রুম কি খালি নেই? আরে না না, চিন্তা করো না, রুম খালি আছে। আসলে ওই 4th ইয়ারের পরীক্ষাটা শেষ হলেই অনেকটা খালি হয়ে যাবে। তবে তার আগে ওই 1-2 সপ্তাহ তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। এই যা কীরকম অ্যাডজাস্ট? দেখো মধুবন্তী, আমি তোমাকে মিথ্যে বলবো না, তোমার জন্য যে ঘরটা আমরা এখন পরিষ্কার করিয়েছি সেই ঘরে 18 বছর আগে এক স্টুডেন্টের ভয়ঙ্কর অবস্থায় মৃতদেহ পাওয়া গেছিল। তারপর থেকে ওই ঘরে আর কেউ থাকতে চায় না। তবে তুমি বিশ্বাস করো, ওখানে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। রাগিনী ম্যামের কথা শুনে মধু একটু চমকে যায়। তবে আশ্চর্যের বিষয় হলো সে এক বিন্দুও ভয় না পেয়েই ম্যামকে বলে, ম্যাডাম, আপনি এগুলো আমাকে কেন বলছেন আমি বুঝতে পারছি। তবে ম্যাডাম, আপনাকে যদি আমি বলি যে আমার ওই ঘরে থাকতে কোনো অসুবিধা হবে না, তাহলে? এই, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি ভয় পাই না ম্যাডাম। আমার মা আমাকে এমনভাবে মানুষ করেছেন যাতে যে কোনো পরিস্থিতিতে আমাকে প্রস্তুত থাকতে পারি। আর একজন নার্সিং স্টুডেন্ট হয়ে মৃতদেহদের নিয়ে এত ভয় পেলে নাইটে ডিউটি করব কিভাবে বলুন তো? হসপিটালের বেডেও পেশেন্ট মারা যায়, তাই বলে কি সেখানে নতুন পেশেন্ট আসে না? আমি এসব নিয়ে একদমই ভয় পাই না, আপনি চিন্তা করবেন না। তাই আমাকে যদি সে ঘরে একাও থাকতে হয় তাতে আমার কোনো অসুবিধা নেই। মধুবন্তীর এমন কথা শুনে রীতিমতো তার প্রতি মুগ্ধ হয়ে পড়ে রাগিনী। তাকে আর হোস্টেলে 301 নম্বর ঘরের ভয়ঙ্কর কাহিনীর বিষয়ে কোনো কিছুই বলল না। আমি সত্যিই খুব আপ্লুত হয়েছি তোমার এই কথা শুনে। তোমার মতো একজন সাহসী স্টুডেন্টকে পড়াতে আমার খুব ভালো লাগবে, বিশ্বাস করো। যে কোনো সমস্যা হলে আমাকে জানাবে, কেমন? ধন্যবাদ ম্যাডাম। এই বলে কেবিন থেকে বেরিয়ে রাগিনী ওয়ার্ডেন ম্যাডামকে বললেন, শোনো, ও মধুবন্তী বাসু, 1st ইয়ার বিএসসি, ও 301 নম্বর ঘরে থাকবে, ওকে নিয়ে যাও। এই শুনে রীতিমতো হকচকিয়ে গেল ওয়ার্ডেন। ম্যাডাম, 301? হ্যাঁ, মধুবন্তীর কোনো অসুবিধা হবে না কি, তাই তো? একদম না, চলুন। ওয়ার্ডেন মধুর সাথে যেতে যেতে ওকে বোঝানোর চেষ্টা করে যে ওই ঘরে থাকা কতটা বিপজ্জনক, এবং ওই ঘরে আগেও এমন অনেক সাহসী ছাত্রীরা থাকতে চেয়ে নিজেদের প্রাণ হারিয়েছিল। তুমি কি পাগল? তোমার মাথায় ভূত আছে নাকি? আচ্ছা, আপনি এইভাবে বলছেন কেন? তো কিভাবে বলবো?
তুমি জানো ওই ঘরে 18 বছর আগে একজনের মৃতদেহ পাওয়া গিয়েছিল? কতটা নৃশংসভাবে তাকে খুন করা হয়েছিল তুমি জানো? খুন? কেন, রাগিনী ম্যাডাম বলেননি বুঝি? না, মৃতদেহ বলেছিলেন, তবে খুন? ওই যে দেখো, তোমার সব সিনিয়ররা আসছে, বাকি গল্পটা ওদের থেকে শুনে নিও, কেমন? আমি চললাম, আমার ডিউটি শেষ। রাতে অসুবিধে হলে নাইটে যে ম্যাডাম আসবেন তাকে ডাকবে। উফ, কি যে করে না সব আজকালকার ছেলেমেয়েরা। বলতে বলতে ওয়ার্ডেন চলে যায়। মধু তার রুমের পাশেই দাঁড়িয়েছিল। এমন সময় 3 জন থার্ড ইয়ারের স্টুডেন্ট এসে তাকে দেখে বলে, এ কি নতুন নাকি, ফার্স্ট ইয়ার? হ্যাঁ। কি নাম? মধু। মধু? বলে কি রে? ও মাধু। এই, তোরা চুপ করবি? আমার নাম মধুবন্তী বাসু। প্রি সিজনে এসেছো, ওয়েলকাম। আমার নাম পর্ণা সেন, থার্ড ইয়ার। আর ওরা হচ্ছে গার্গী আর ভূমি। বাড়ি কোথায় তোমার? আগে জলপাইগুড়ি। বাহ, আমার বাড়ি শিলিগুড়ি। ও, ওদের দেখে ভয় পেও না, ওরা র্যাগিং করবে না। এই তোরা যা তো, রুমে যা। পর্ণার কথাতে ওরা চলে যায়। তোমার রুম নাম্বার কোনটা? এই তো 301। কি 301? মানে এইটা? হ্যাঁ দিদি। ওয়েল মধু, তুমি জানো তুমি কোন রুমে থাকছো? হ্যাঁ দিদি, আমি জানি। এ ঘরে 18 বছর আগে খুন হয়েছিল একজনের, আর আমি তারপরেও থাকছি। এখন আমি যাই প্লিজ, খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ যাও, তবে শুধু একটা খুন হয়নি মধু। ঘরে যেতে গিয়েও থেমে গেল মধু। মানে? 18 বছর আগে যিনি মারা গিয়েছেন তার অতৃপ্ত আত্মা এখনো এই ঘরে আছে, আর সেই কারণেই এই ঘর বন্ধ থাকে। তবে 2 বছর আগে এখানে 2 জন থাকার জন্য জেদ করেছিল, আর তাদেরও নৃশংসভাবে মৃত্যুর কবলে পড়তে হয়। মধু কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। তুমি ভেবে দেখতে পারো এখনো, তারপরেও যদি থাকতে চাও আমি কিছু বলবো না। আজ রাতেই তুমি টের পেয়ে যাবে। চলি। পর্ণা চলে যায়। মধুবন্তী একটু চিন্তিত হয়ে ঘরে ঢোকে এবং দেখে সেখানে 2টো ডাবল বেড আছে, ওপর নিচ করে 4 জনের থাকার মতো। 2টো আলমারি, একটা বড় আয়না আর 2টো টেবিল। ঘরটা সদ্য পরিষ্কার করা হয়েছে, তাই সামনেই বিছানার নিচে ব্যাগপত্র রেখে একটু গা এলিয়ে দিতে যাবে, এমন সময় হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। দেখে এক অচেনা নম্বর থেকে ফোন এসেছে। কিন্তু করেই সে ফোনটা রিসিভ করতে ওদিক থেকে এক মহিলা কণ্ঠ বলে, হ্যালো মধুবন্তী, আমি রাগিনী ম্যাডাম বলছিলাম। ও ম্যাডাম, আপনি? হ্যাঁ বলুন। হ্যাঁ শোনো না, তোমার সাথে একই রুমে থাকার জন্য আরেকজন যার আসার কথা ছিল সে আজ আসছে না, ও 4 দিন পরে আসবে। তো তোমাকে বেসিক্যালি 4টে দিন একটু একাই কাটাতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমার কোনো অসুবিধা হবে না। ওকে, বাট দাও এনি টাইম আমাকে তুমি ফোন করো, ঠিক আছে? রাখছি। ফোন রেখে দিতেই মধু আবারও ক্লান্ত চোখে বিছানায় শুয়ে পড়ে। প্রায় 5-7 মিনিটও গেল না, তার ঘুম ধরেছে। এমন সময় সে হঠাৎ অনুভব করে তার পা থেকে পাতলা কিছু একটা যেন সুরসুরি দিয়ে আঁকা বাঁকা পথে চলেছে, যেমন কেউ আলতো নখ দিয়ে সুরসুরি দিলে হয়। এবং ক্রমশ তা পা থেকে বয়ে আসছে পেটে, বুকে এবং হাতের ওপর। গলার কাছে একটু এগিয়ে আসতেই চমকে গিয়ে চোখ খোলে মধু, এবং চোখ খুলতেই সে অবাক হয়ে দেখে লম্বা খোলা চুলে বড় বড় চশমা পরা 2টো চোখ এক দৃষ্টে উল্টো হয়ে তাকিয়ে আছে তার দিকে। মধু ভীষণ ভয় পেয়ে গিয়ে চিৎকার করে তড়িঘড়ি সরে যায় সেখান থেকে। কে তুমি? জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে মধু জিজ্ঞেস করে, এবং ওদিক থেকে উত্তর আসে, ভয় পেলে নাকি? আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। আমি এই ঘরেই থাকি, 4th ইয়ার, মাহি চ্যাটার্জি। এই কথাটা শোনার পর এক প্রকার যেন হাঁপ ছেড়ে বাঁচল মধু।
কিন্তু সে বেশ বিরক্ত বোধ করে বলল, তুমি তখন কি করছিলে? আমার মনে হলো কেউ আমাকে সুরসুরি। আর তুমি এই ঘরে থাকো মানে? কই, আমাকে তো কেউ বললো না তোমার কথা। আসলে আমি তো এখন পুরনো হয়ে গেছি, আর আমি ঘর থেকেও কোথাও বেরোই না, তাই আমাকে অতটা কেউ আর মনে রাখে না। আর সত্যি বলছি, তোমাকে আমি ভয় দেখাতে চাইনি। আসলে আমি দেখছিলাম একটু কাছ থেকে, কতদিন পর আমার সাথে কেউ থাকতে এলো এই ঘরে। আমার খুব ভালো লাগছে। হ্যাঁ বেশ, হ্যাঁ বেশ বেশ। আচ্ছা, আমি একটু ঘুমাই প্লিজ এবার, কেমন? আমার না খুব ক্লান্ত লাগছে। এই বলে মধু আবারও ঘুমিয়ে পড়ে। প্রায় 1 ঘন্টা পর যখন মধু ঘুম থেকে উঠে আলতো করে চোখ খোলে, তখনই হঠাৎ সামনের আয়নার দিকে চোখ যেতেই সে দেখে মাহি তার বিছানায় বসে সেই একইভাবে খোলা চুলে এক দৃষ্টে ভয়ঙ্করভাবে চেয়ে আছে ওর দিকে। এই দেখে মধু একটু ভয় পায় এবং বিরক্ত হয়ে ওকে কিছু বলতে যাবে, এমন সময় পেছন ফিরে দেখে সেখানে কেউ বসে নেই। মধু অবাক হয়ে যায়। ঘরের চারপাশে তাকিয়ে দেখে ঘরের কেউ কোথাও নেই। পাশ থেকে ফোনটা নিয়ে দেখে ঘড়িতে 8:17 বাজে, আর মায়ের 4টে মিসড কল। এই রে, 4টে মিস কল, নিশ্চয়ই খুব চিন্তা করছে। তড়িঘড়ি মাকে ফোন করে সে জানায় যে সে ঠিক আছে এবং ঘুমিয়ে পড়েছিল। কথা শেষ করে ফোন রাখতেই ঘরের দরজায় টোকা দিল কেউ। কে? ওদিক থেকে আওয়াজ এলো, আমি পড়না। ডিনার করতে যাবে তো? হ্যাঁ আসছি। কোনো রকমে চুলটা ক্লিপ দিয়ে খোঁপা করে ফোনটা পকেটে নিয়ে সে বেরিয়ে পড়ল পর্ণাদের সাথে। দরজা তো খোলা ছিল, ভেতরে এলে না কেন? তোর মতো সাহস অত আমার নেই রে। এই যা, তুই করে বলে ফেললাম কিন্তু। বেশ করেছো। ডিনার টেবিলে সবার সাথেই প্রায় আলাপ হয়েছিল মধুবন্তীর। সবাই নিজের মতো এক এক করে বিভিন্ন ধরনের বক্তব্য রেখে যায় তার হোস্টেলের রুম নিয়ে। তবে মধু তাদের সকলের কথাই এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছে। এর মধ্যে সে আসলে লক্ষ্য করেছিল যে মাহি বলে মেয়েটা গেল কোথায়। কই, ডিনার টেবিলও তো তাকে দেখতে পেল না। সে কি খেতে আসেনি? তবে ঘরেও তো ছিল না। কাউকে যে মাহির কথা সে জিজ্ঞেস করবে তার আগেই সবাই যে যার ঘরে চলে যেতে লাগলো। পর্ণাকেও জিজ্ঞেস করা হলো না। তারপর রুমে ফিরে এসে মধু দেখে যে মাহি তার বিছানায় চুপ করে বসে আছে। এ কি, তুমি এখানে? হ্যাঁ, আর কোথায় যাব? না, তোমাকে তো ডিনার টেবিলে দেখলাম না। ও, আসলে আমি ওখানে খেতে চাই না গো। ওই ভেতরে আমার আলাদা খাবার জায়গা আছে, সবার মাঝে ওইভাবে আমি আসলে খেতে পারি না। মধু এই কথা শুনে একটু অবাক হলো। মাহিকে তার কেমন যেন সুবিধের লাগলো না। আর বেশি কথা না বাড়িয়ে সে নিজের বিছানায় শুয়ে পড়ল। আচ্ছা, তুমি সব কিছু জেনে শুনে এই ঘরে থাকতে চাইলে? হ্যাঁ চাইলাম। কেন, কোনো কি অসুবিধা আছে নাকি? না, আমার কেন অসুবিধা হবে, বরং আমার তো ভালোই লাগছে। তুমি জানো, আমার সাথে এখানে আরও 2 জন থাকতো, তবে ওরা রোজ আসে না। রোজ রোজ আসে না মানে ওরা কি ডিস্টেন্সে পড়ছে? না না, ওরা কোনো স্টুডেন্ট নয়, ওরা আমার বন্ধু। মধু একটু বিস্মিত হয়ে যায়। বন্ধু? হ্যাঁ, কাল হয়তো আসবে ওরা। তোমাকে তখন ওদের সাথে আলাপ করিয়ে দেব। ওরা খুব ভালো জানো। আচ্ছা বেশ, তা তুমি এখানে থাকো, তোমার ভয় করে না? না, একটুও না। আমি শুনেছি 2 বছর আগেও নাকি এই ঘরে 2 জন মারা গিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি নিজের চোখে ওদের মরতে দেখেছি। কি কি বলছো কি তুমি? মাহি উঠে পা জড়ো করে বসে বলল, আরেকজন? ওই যে টেবিলটা দেখছো, ওইখানে, ওখানে বিদিশার লাশ পড়েছিল। ও আচ্ছা, বিদিশার সাথে কি হয়েছিল? বলতে পারি তোমাকে, তবে একটা শর্ত। কি শর্ত? হোস্টেলে কাউকে তুমি বলবে না যে আমি তোমাকে এইসব বলেছি। আর এমনকি তুমি যে আমার সাথে কথা বলো সেটাও আগ বাড়িয়ে বলার দরকার নেই কাউকে।
কেউ যেন জানতে না পারে আমার সাথে তোমার কথা হয়, তাও এই সব বিষয়। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বলবে আমার সাথে তোমার কথা হয় না। এ আবার কেমন কথা? কথা দাও, না হলে। আচ্ছা বেশ, বলবো না কাউকে, কথা দিলাম। বিদিশা আমার ব্যাচমেট ছিল, আমার সাথে এই ঘরেই থাকতো। শুনেছিলাম এই ঘরে কাল গর্ভধারিণীর অতৃপ্ত আত্মা এখনো আছে, তবে আমরা তখন কারোর কথায় বিশ্বাস করিনি। কাল গর্ভধারিণী? হ্যাঁ, খুব ভয়ঙ্কর তার রূপ। তুমি তুমি কি তাকে দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম। বড়ই বিধ্বস্ত আর ভয়ঙ্কর তার রূপ। খোলা চুল, চোখে ঘেঁটে যাওয়া কাজল, যেন মনে হয় সে মৃত্যুর আগে ভীষণ ভীষণ কেঁদেছে, চিৎকার করেছে, কষ্ট পেয়েছে। একটা সাদা জামা পরেছিল, তার অর্ধেকটা রক্ত লেগে লাল হয়ে গেছে। ওই হাসপাতালের পেশেন্টদের যেমন সাদা পোশাক পরায়, একেবারে তেমন। চোখ থেকে যেন তার রক্ত ছটা বেরিয়ে আসছে। হাতের নখ এতটাই তীক্ষ্ণ যে এক ছোবলে ঘায়েল করে দিতে পারে মানুষ থেকে পশু। বিদিশাকে কিভাবে মেরেছিল সে? সে কাউকে মারতে চায় না, শুধু ভয় দেখাতে চায়। বিদিশা ভয় পায়নি। অনেকবার বারণ করেছিলাম যাতে ঘরের মধ্যে আগুন না জ্বালাতে, কিন্তু শোনেনি জানো। কেন? আগুন জ্বালালে কি হবে? ওনাকে তো গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। অর্ধেক দেহ যখন পুড়ে যায়, ছাল চামড়া উঠে কালো হয়ে যায় দেহটা, তখন তাকে এই ঘরে এনে ফেলে দেওয়া হয়। কে ফেলেছিল? সবই একদিনে জেনে নেবে। আজ শুধু বিদিশার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা শোনো। 4 রাত আছে আমার কাছে। কেন? তারপর তুমি কোথায় যাবে? আমার কাজ শেষ হয়ে গেলে আমাকে তো চলে যেতেই হবে। পরীক্ষাটা হয়তো দেওয়া হবে না। যাকে শোনো, সেদিন ছিল কালবৈশাখীর ঝড়ের রাত। আমি আর বিদিশা ঘরে বসে পড়ছিলাম। হঠাৎ করে কারেন্ট চলে যায়। হোস্টেলে প্রায় কারেন্ট চলে যেত, তাই আমাদের কাছে একটা এমার্জেন্সি আলো ছিল। কিন্তু সেদিন ওটাতেও চার্জ ছিল না, তাই বাধ্য হয়ে আমি অন্ধকারেই বসেছিলাম। এমন সময় বিদিশা হঠাৎ কোনো একটা ঘর থেকে বাতি জোগাড় করে এনে বলল, এই নে বাতি এনেছি, এটা জেলে নিলে আর অন্ধকারে থাকতে হবে না। তুই কি পাগল হলি? মনে নেই সিনিয়ররা কি বলেছিল? ঘরে আগুন জ্বালালেই নাকি ওই গর্ভবতী মহিলার অশরীরী আত্মা জেগে ওঠে। উফ, তুইও না, ওসব কিচ্ছু হবে না। তুই ধর, আমি জ্বালাচ্ছি। আমি বেশ কয়েকবার বারণ করার পরও বিদিশা আমার কথা শুনল না। মোমবাতিটা টেবিলে রেখেই আগুন জ্বালালো। আর তারপর যেই ভয়টা আমি পেয়েছিলাম সেটাই হলো। এই এক মিনিট, বলছি তুমি একটু আগে কি বললে? গর্ভবতী? মানে ওই অশরীরী আত্মার গর্ভে সন্তান আছে? সে সন্তান নয়, সে তার প্রাণভ্রমরা, বুঝলে? প্রাণভ্রমরা? হ্যাঁ, সেই রাতে যখন বিদিশা আগুন জ্বালালো, তার ঠিক কিছু মুহূর্ত পরেই আমরা খুব পচা রক্তাক্ত একটা বাজে গন্ধ পেলাম। সেই হাসপাতালে ঘরে কোনো অপারেশন হলে যেমন গন্ধ ছাড়ে, সেই রকম। তারপরেই কর্কট শব্দে সেই কাল গর্ভধারিণী আসে আমাদের সামনে। জানলা থেকে ভীষণ জোরে ঝোড়ো হাওয়া আসে, আর সাথে শুনতে পাই সে বলে, কে কে তোরা? আগুন জ্বালিয়েছিস কে? আমার ঘরে আগুন জ্বালিয়েছিস? তোরা জানিস না আমার এই আগুনে মাথা থেকে পা অবধি সারা শরীর জ্বলে ওঠে। আমি নিজেকে শান্ত রাখতে পারি না এই আগুনে। নেভা এই আগুন, নেভা, এক্ষুনি নিভিয়ে দে। কে কে তুমি? আগুন নেভাতে বলছো কেন? কেন জ্বালা হয় তোমার শরীরে? বিদিশার এই কথা বলার পরেই সেই কাল গর্ভধারিণীকে কেন এই নামে ডাকা হয় তার কারণ জানতে পারলাম। চোখের সামনে দেখলাম ওই অশরীরী আত্মা স্বয়ং আমাদের সামনে প্রকট হয়েছেন। তার সেই খোলা চুল আর সাথে মুখের অর্ধেকটা পুড়ে গেছে। চোখ থেকে বেরিয়ে আসছে রক্ত ঝর্ণা। তার লম্বা 2 দাঁত দেখে ভয় পেয়েছিলাম আমি। ধীরে ধীরে বাজে সেই পচা গন্ধটা বাড়তে থাকে, আর তারপরে যা দেখি তা আমি আজও ভুলতে পারিনি। যত ধীরে ধীরে ওই গন্ধ বাড়তে থাকে,
পিশাচিনীর গর্ভে এক নীল রঙের আলো জ্বলতে শুরু করে। ওই নীল আলোতে স্পষ্ট দেখেছিলাম তার গর্ভে এক শিশুকে। আপাত দৃষ্টিতে সেই শিশুকে দেখে সাধারণ মনে হলেও ভালোভাবে দেখার পর বুঝলাম একটু নড়ে চড়ে উঠে সেই শিশু ধীরে ধীরে পরিণত হয় এক কাল পিশাচে। নীল আলোর মাঝে কালো কুচকুচে একটা গোলার মধ্যে সে যেন এক ছোটোখাটো রাক্ষস। আমি ভয়ে ঘরের এক কোণে পড়ে যাই, আর সেই কাল গর্ভধারিণী তার গর্ভে থাকা সেই পিশাচ নিয়ে এগিয়ে যায় বিদিশার দিকে। আর তখনই ওর গলায় সেই লম্বা তাঁত বসিয়ে এপার থেকে ওপার করে দেয়। আমি ওই দৃশ্য দেখার পর জ্ঞান হারিয়েছিলাম, তারপর আর কিছু মনে নেই। মাহির মুখ থেকে এই কাহিনী শুনে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যায় মধুবন্তীর। সে কি বলবে বুঝে উঠতে পারে না, তাই সেই রাতের মতো ঘুমিয়ে পড়ে সে। রাতে গভীর ঘুমে ঘুমোচ্ছিল মধুবন্তী। এমন সময় হঠাৎ সে শুনতে পেল একটা কাঁচ ভাঙার শব্দ। সেই শব্দ শুনে তড়িঘড়ি উঠে পড়ে মধু। পাশ ফিরে তাকাতেই দেখে একটা অর্ধেক ভাঙা গ্লাসে হাতে নিয়ে বড় বড় চোখ করে তার পাশে দাঁড়িয়ে আছে মাহি। আর কেউ বাঁচাতে পারবে না তোমায়। এই ঘরে এসে তুমি খুব ভুল করেছ, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। না না না, মেরো না আমায়, মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তারস্বরে চিৎকার করে উঠে চোখ খুলে দেখে ইতিমধ্যে সকাল হয়ে গেছে। এই ঘটনাটা একটা স্বপ্ন ছিল। ঘরে বসেই চোখে মুখে একটু জলের ঝাপটা দিতে তার অল্প ঠিক লাগে। ঘড়িতে তখন সকাল 7টা বাজে। ব্রাশ করতে উঠবে এমন সময় বাইরে থেকে মাহি ঘরের ভেতর এলো। কি ঘুম হলো? হ্যাঁ, ওই আর কি। যাকে এবার তৈরি হয়ে নে। তৈরি হব? কিসের জন্য তৈরি হব? 8টা থেকে ব্রেকফাস্ট দেওয়া শুরু করে হোস্টেলে। 8:30টার পর গেলে আর পাবি না। ও বেশ, তাহলে আমি যাই। শোন না, আজ তোর কাজ আছে। কাজ? তোর হাতে আর 3 দিন সময় আছে, এর মধ্যে যা করার করতে হবে। কিসের জন্য? কি করতে হবে? বারে কাল গর্ভধারিণীর অতৃপ্ত আত্মাকে তো তোকেই মুক্তি দিতে হবে। কি? আমি আমি কি করে? এই শোন, এত প্রশ্ন করিস না। এই কার্ডটা ধর, ভুলে যাস না আমি তো সিনিয়র। যেটা বলছি সেটা করবি, বুঝেছিস? আচ্ছা, সে ঠিক আছে। বেশ, তুমি বলে দাও আমাকে কি করতে হবে। কাল রাতের সব ঘটনা মনে করে আর স্বপ্নের কথা ভেবে মধু আর ওর সাথে কোনো তর্ক করল না। আচ্ছা, এই কার্ডটা কি করব? এটা সাইক্রিয়াটিক ওয়ার্ডের এন্ট্রি কার্ড। ওটা দেখে তুই আজ ওখানে যাবি আর বলবি তোর ওখানে ডিউটি আছে। কার্ডে সব ডিটেলস দেওয়া আছে। একটা পেশেন্টের ডাটা দেব, তুই ওখানেই থাকবি। খেয়ে আয়, তারপর সবটা বুঝিয়ে বলছি। এমন সময় দরজায় টোকা পড়ল। ব্রেকফাস্টের জন্য ডাকছে। হ্যাঁ, যাই। মধু তৈরি হতে যাচ্ছিল, এমন সময় মাহি আবার তাকে বলে, শোন, কাউকে এখন কিচ্ছু বলার দরকার নেই, যেমন বলেছিলাম কাল, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। এবার যা। ব্রেকফাস্ট টেবিলে গিয়ে খুব স্বাভাবিক আচরণ করেই খাওয়া দাওয়া সেরে নেয় মধু। তারপর রুমে ফিরে মাহির সাথে সমস্ত কাজ আলোচনা করে নেয়। বুঝতে পেরেছিস তো? আর কোনো সমস্যা নেই তো? পারবি তো করতে? হ্যাঁ, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। চেষ্টা না, তোকে পারতেই হবে। 3 রাত আছে তোর কাছে, ভুলে যাস না। আচ্ছা, এইসব করে কি হবে? আর আমি বা কেন? যখন সব কালো শক্তির বিনাশ করবি তখন অনেক সত্যির মুখোমুখি তোকে হতে হবে, আর তার জন্য নিজেকে প্রস্তুত রাখ। মাহির কথার অর্থ তেমন খুব একটা বুঝতে পারল না মধু। তবে আর বেশি বোঝার চেষ্টা না করে মাহির কথা মতো তৈরি হয়ে কার্ড নিয়ে সাইক্রিয়াটিক ওয়ার্ডে চলে যায় সে। রিসেপশনের সামনে মধু কার্ড দেখিয়ে বলে, হাই, গুড মর্নিং। গুড মর্নিং। এই কার্ডটা তোমাকে তো আগে এখানে দেখিনি। হ্যাঁ, আমি আসলে আজই জয়েন করেছি। ও আচ্ছা, বুঝেছি। তো তোমার কার্ডে এখানে যে পেশেন্টের নাম আছে সে কিন্তু খুব ভয়ানক।
ভয়ানক। হ্যাঁ, তুমি যাও, এখন যে সিস্টার আছে তার থেকে হ্যান্ড ওভারটা নিয়ে নাও, তাহলেই বুঝে যাবে সব। বেশ, ঠিক আছে। সাবধানে কাজ করো। গুড লাক। আলতো হেসে মধু চলে যায় তার পেশেন্টের কাছে। মাহি তাকে আগে থেকেই বলে রেখেছিল সেই পেশেন্টের বিষয়। তাও একটু ভয় ভয় প্রাইভেট ওয়ার্ডে থাকা সেই মানসিক ভারসাম্যহীন রোগীর কাছে গেল। ভেতরে আসবো? হ্যাঁ, এসো। ভেতরে থাকা নার্সের বয়স প্রায় 50 পেরিয়ে গেছে। মৃদু কণ্ঠে মধুকে ভেতরে আসতে বলেন তিনি। নমস্কার, আমি মধুবন্তী বাসু, ডে শিফটে 3 দিনের জন্য কাজ করব। ও আচ্ছা, তা তোমাকে তো দেখিনি আগে, নতুন? হ্যাঁ, এই যে কার্ডটা। ঠিক আছে, এসো ফাইলটা দেখে নাও। এই পেশেন্টের তেমন কিছু দেখভাল করার মতো নেই, শুধু ওই কয়েকটা রুটিন ওষুধ আর সময় মতো খাবার আর জল দেওয়া, ব্যাস। শুধু মাঝে মধ্যে একটু চিৎকার করে আর একটা নাম বারবার ডাকে। নাম? কার নাম? তা জানি না, তবে যখনও ওরকম করবে তুমি শুধু চুপ করে ওর হাত চেপে ধরে বসে থাকবে। এমনিতে ওর হাত বাঁধা আছে, তবে বেশি ছটপট করলে তুমি একটু শক্ত করে ধরে নিও, বুঝলে? বুঝেছি। এসো, তোমাকে ফাইলটা দেখিয়ে দিই এবার। ফাইল দেখতে গিয়ে একটা অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে মধুর সাথে। পেশেন্টের ফাইলটা হাতে নিয়ে খুলতেই কারেন্টের তারে হাত দিলে যেমন শক লাগে, ঠিক তেমনভাবেই ঝাঁকিয়ে উঠল মধুর হাত। সে হতবাক হয়ে কিছু বলতে যাবে, তার আগেই নার্স বলে ওঠে, উনি হলেন ডক্টর আশুতোষ কল্যাণ। নাম শুনেছ? না, শুনিনি। আশুতোষ কল্যাণের নাম শোনার পরেও কেমন যেন একটা হালকা ঠান্ডা বাতাস বয়ে গেল মধুকে ছুঁয়ে, যেন এই নামের সাথে তার জীবন ওতপ্রোতভাবে জড়িত। আশুতোষ কল্যাণ এই শহরের এক সময় নাম করা ডাক্তার ছিলেন, বুঝলে? তারপর ওনার স্ত্রী সন্তান একটা দুর্ঘটনায় মারা যাওয়ার পরেই উনি মানসিক ভারসাম্যহীন হয়ে যান। এই হাসপাতাল দেখছ, এককালে এনারই ছিল। রোগে পড়েই সব বিক্রি করে। এখন এখানে পার্মানেন্ট চিকিৎসা হয় ওনার। ও, তার মানে এটা বলতে গেলে ওনারই হাসপাতাল। হ্যাঁ, আসলে আমি তোমাকে এগুলো বলছি কারণ উনি তো এখন তেমন কথা বলতে পারেন না, তবে মাঝে মধ্যে ওনার মেয়েকে ডাকেন, স্ত্রীকে ডাকেন, তাই আর কি। বেশ, বুঝেছি। আমি তাহলে আসি এবার। তুমি পারবে তো একা সামলাতে? হ্যাঁ হ্যাঁ, পারবো। সন্ধেবেলা আবার যে আসবে তাকে সব হ্যান্ডওভার করে দিও। আমি এলাম। এই বলে নার্সটি চলে যায়। মধু সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফাইলটা পড়ছিল। এমন সময় হঠাৎ সে শুনতে পেল আশুতোষ কল্যাণবাবু কিছু একটা বিড়বিড় করছেন। মুখের কাছে কানটা নিয়ে গিয়ে সে ভালোভাবে শোনার চেষ্টা করল। মাকে খুঁজছেন বোধহয়। মধু আর বেশি কিছু না বলে পাশেই চেয়ার নিয়ে বসে পড়ল। পেশেন্টের কোনো কেস ফাইল পড়ার তার খুব একটা ইচ্ছে ছিল না, আর আশুতোষবাবুর ফাইলে এত কিছু আছে যা পড়ে তার সময় ভালোই কাটবে, আর তার সাথে মাহির দেওয়া কাজটাও তাকে করতে হবে। বেশ কিছুক্ষণ চুপ করে ফাইল পড়ছিল। এমন সময় সে লক্ষ্য করে ফাইলের একটা গুরুত্বপূর্ণ পাতা, যেখানে ক্লিনিক্যাল হিস্ট্রিতে লেখা আছে আশুতোষ কল্যাণবাবু বহুদিন ধরেই, এমনকি এই অসুস্থতারও বহুদিন আগে 25 বছর ধরে ডিপ্রেশন, অ্যাংজাইটির ওষুধ খেতেন। এমনকি ওনার কথায় কথায় রেগে যাওয়ারও স্বভাব ছিল। আরও বেশ কিছু পাতা ওলট পালট করে সে জানতে পারে তার স্ত্রী ও কন্যা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই গাড়িতে আশুতোষবাবুও ছিলেন এবং ওনার মাথায় চোট লাগার পর টানা 1 সপ্তাহ তিনি কোমায় থাকেন, আর জ্ঞান ফেরার পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। ফাইল পড়তে পড়তে ঘড়ির দিকে তাকানো হয়নি। এমন সময় হঠাৎ মধু একটা বাজে পচা গন্ধ পেতে শুরু করলো। পচা পচা একটা গন্ধ আসছে কোথা থেকে? চেয়ার থেকে উঠে গন্ধটা কোত্থেকে আসছে দেখতে যাবে, এমন সময় শুনতে পেল একটা গুনগুন শব্দ। কেউ যেন কাতর কণ্ঠে কাঁদছে। কে কে ওখানে? কান্নার আওয়াজটা ধীরে ধীরে বাড়তে থাকে, আর এক মহিলা কণ্ঠ কান্নার সুরে বলে, আজ আর কোনোভাবেই ছাড় পাবি না তুই। কে কে তুমি?
আমার গর্ভের সন্তান যদি রক্ত না পায় তাহলে এই সব আমি ছাড়খাড় করে দেব। রক্ত? ধীরে ধীরে মধু অনুভব করে তার গলার কাছে, ঘাড়ের কাছে একটা শ্বাস প্রশ্বাসের পরিক্রমা, এবং তারপর যা ঘটে তার কল্পনা দুঃস্বপ্নেও মধু করেনি। সে অনুভব করে তার ঘাড়ে টপ টপ করে পড়তে থাকা রক্তের ফোঁটা, সাথে বাজে একটা দুর্গন্ধের সাথে তার ঘাড়ে সজোরে এক ছোবল বসায় সেই কাল গর্ভধারিণী পিশাচিনী। রক্তগঙ্গা বয়ে যায় ওয়ার্ডের কোনায় কোনায়। মধু চিৎকার করে সাহায্য চাইছে, কিন্তু কেউ তার কথা শুনতে পাচ্ছে না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, মরে যাচ্ছি, মরে যাচ্ছি আমি, বাঁচাও আমাকে, বাঁচাও। বলার সাথে সাথে সে দেখে ওই পিশাচিনীর গর্ভ থেকে মাহির বলা সেই রাক্ষস রূপ প্রকট হচ্ছে তার সামনে। এমন সময় হঠাৎ ওয়ার্ডের দরজা ধাক্কা দিয়ে ওঠে কেউ, আর তখনই ধীরে ধীরে মিলিয়ে যায় সব দাগ, সব ক্ষত একে একে। এ যেন ম্যাজিকের মতো। দরজা খুলে দেখে সেখান থেকে ভেতরে প্রবেশ করছে মাহি। মধু তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে, তুমি 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 এখানে? হ্যাঁ, দেখতে এলাম তুই কেমন কাজ করছিস। ও, যেগুলো বলেছিলাম করেছিস? কিছু সমস্যা হচ্ছে নাকি? না না না, কোনো সমস্যা হয়নি। তবে তবে একটু আগে আমি ওকে দেখলাম মনে হলো। কাকে? ওই কাল গর্ভধারিণীকে, আর তার সাথে ওর কাল গর্ভের রাক্ষসকে। কি করছিল সেইখানে? বলছিল ওর বাচ্চার খুব খিদে পেয়েছে, রক্ত খেতে চায়, তাই সে আমাকে মেরে আমার রক্ত খেতে চেয়েছিল। তোর রক্ত? হ্যাঁ হ্যাঁ, আমার রক্ত। এই দেখো না, এই দেখো, দেখো আমায়। আমার কাছে এসে আমার ঘাড়ে এখানে এখানে সজোরে একটা ছোবল বসানো, ওই লম্বা দাঁত দিয়ে। দেখো দেখো। চুল সরিয়ে গায়ের কাছে দেখাতে যাবে, সেই সময় মধু দেখে ওখানে কোনো ক্ষতর দাগ নেই। শুধু তাই নয়, এমনকি এতক্ষণ পর্যন্ত যে রক্তমাখা হাত নিয়ে সে দাঁড়িয়েছিল, সেই হাতও এখন পরিষ্কার। মাহি অবাক হয়ে বলে, আমার মনে হয় ও বুঝতে পারছে তুই ওর অতীত নিয়ে ঘাটাঘাটি করছিস, তাই হয়তো সে চাইছে না সবটা তুই এত সহজে জেনে যাস। কিন্তু আমি তো এখনো তেমন কিছু খুঁজেই পাইনি। এটা তো পেয়েছিস, ওটাই অনেক। যাই হোক, চল রুমে চল, আজ তোকে দ্বিতীয় জনের খুনের গল্প শোনাবো। ডিউটির শিফটিং শেষ করে মধু তার রুমে ফিরে যায়। মায়ের সাথে এতক্ষণে তার আজ কথা বলার সময় হয়েছে। কি ব্যাপারটা কি তোমার? তুমি আজ সকাল থেকে একবারও ফোন করার সময় পেলে না? মা, ও মা, মা শোনো, শোনো না মা আমার কথাটা। তুমি আগে আমার কথার উত্তর দাও, কোথায় ছিলে তুমি সারাদিন? ও মা, তোমাকে আমি সব বলছি, তবে তুমি আগে শোনো। আমার তোমার সাথে কথা আছে মা। তোমার কলকাতায় থাকাকালীন এখানে একজন পেশেন্টের বিষয়ে। পেশেন্টের বিষয়ে? হ্যাঁ মা, মা তুমি জানো এই হাসপাতালে যখন তুমি কাজ করতে, সেই সময় যিনি মালিক ছিলেন উনি এখন এই হাসপাতালের সাইকিয়াট্রিক ওয়ার্ডের একজন পেশেন্ট। কি কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ মা, আশুতোষ কল্যাণ। লোকটা এখন অনেক বুড়ো হয়ে গেছে, বিড়বিড় করে শুধু মহ করে। বোধহয় ওর মাকে ডাকে, জানো? মা? কি হলো মা, তুমি আবার কি ভাবছো? হ্যাঁ, না না না, কিছু না কিছু না। ও মামা, ও মা শোনো না, তুমি কি আমাকে ওনার ব্যাপারে কিছু বলতে পারবে? কেন, তোমার ওনার বিষয়ে এত জানার আগ্রহ কিসের? আর তুমি প্রি সিজনে গিয়ে ওই ওয়ার্ডে ঢুকলে কি করে? তোমাকে অ্যালাউ করলো? মা বিষয়টা তা নয়, আমি তোমার কোনো কথা শুনতে চাই না মধু। তুমি ওই লোকটার কাছে আর যাবে না। কিন্তু মা। আর কোনো কিন্তু নয়। আমি তোমাকে যেটা বলার জন্য ফোন করেছি সেটা শোনো। কাল বিকেলের মধ্যে আমি কলকাতা যাচ্ছি, আর তোমার দিদুর বাড়ি থাকবো কটা দিন। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, তবে এখন অত লাফাতে হবে না। যাও, খেয়ে নিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ শোনো, ওই লোকটার থেকে দূরে থাকবে। মা, উনি নড়ে চড়েও বসতে পারেন না। ওনার থেকে দূরে থাকলে ওনার সেবা করব কি করে? আমি একজন নার্স মা, আমার কাছে পেশেন্টের সুস্থতার জন্য যা করা দরকার আমি তাই করব।
এই শুনে সঞ্চারী আর বেশি কিছু বলতে পারে না, শুধু এইটুকু তাকে জানায় যে সে আশুতোষ কল্যাণকে চিনতেন, তবে এর বেশি আর কোনো তথ্য সঞ্চারী মধুবন্তীকে দেয়নি। এরপর সেদিন রাতে মধু আবারও বেশ কিছু অলৌকিক ঘটনার মুখোমুখি হয়। রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় ঘুমিয়ে পড়েছিল মধু। মাহিও তার বিছানায় শুয়ে পড়েছিল। এমন সময় মাহিকে মধু বলে ওঠে, এই বলছিলাম আজকে আমাকে ওই গল্পটা বলবে? বলতাম, তবে মনে হচ্ছে আর বলা হবে না। আমি তোমার থেকে শুনবো বলে। জানি মধু, জানি। ওদের জীবনের বেশ কিছু বিষয় আমাকে ঘুমোতে দেয় না। এই এই শোনো না, আমাকে বলো না গো, আরেকজন কিভাবে মারা গেল? মাহি এই কথা শোনার পর কিছু একটা বলতে যাবে, তার আগেই দরজায় টোকা শুনতে পায়। উফ, এত রাতে কে এলো? যাই দেখি একবার। খবরদার, খুলিস না। এক ঝলক মাহির দিকে তাকিয়ে মধু দেখে বড় বড় চোখ করে এক দৃষ্টে খোলা চুলে বিভৎস এক চাহনি নিয়ে সে তাকিয়ে আছে দরজার দিকে। কেন খুলবো না কেন? কারণ ওরা অন্যায় করেছে। ওরা আমার কথা শোনে না, আমার কাছে রোজ আসে না, ভালোবাসে না। কারা? কাদের কথা বলছো তুমি? ওই যে যারা দরজার বাইরে দাঁড়িয়ে টোকা মেরে যাচ্ছে তখন থেকে, তারা। প্রথমবার মাহির কথা শুনে দরজা না খুললেও মধুর বারবার নজর যাচ্ছে দরজার দিকে। তবে মুশকিল হলো যখন টোকার শব্দটা বাড়তে থাকে হঠাৎ। অনেকক্ষণ ধরে টোকা মারছে, আমি একবার গিয়ে দেখি, আমার বড় অস্বস্তি লাগছে। মাহি বারণ করার পরেও সে উঠে যায় এবং দরজাটা খোলে। খুলতেই দেখে সেখানে দাঁড়িয়ে ছোট ছোট দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। দরজা খুলতেই তারা হি হি করে হেসে চটপট ঢুকে গেল ঘরের ভেতর। কেন এসেছিস তোরা? তোমার কাছে আসবো না বুঝি? কই, সকালে তো আসিসনি, এখন কি করতে এসছিস? আমাদের যে খুব খিদে পেয়েছে, আমাদের দাও না। খেতে দেব? কি খাবি তোরা? আমরা যা খাই, রক্ত, মানুষের রক্ত। এই শুনে হকচকিয়ে উঠে মধুবন্তী। আবারও সেই রক্ত খাওয়ার কথা, এবার দুই বাচ্চার মুখ থেকে। আমরা আজ ওই রক্ত খাবো। মধুবন্তীর দিকে আঙুল দেখিয়ে বলল দুজনে। মধু খুব ভয় পেয়ে যায় এবং বাচ্চা দুটো ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। মধু ঘর থেকে ছুটে বেরিয়ে যাবে, এমন সময় পেছন থেকে তার চুল টেনে ধরে কেউ। ফিরে দেখে মাহি তার বিছানাতেই বসে আছে, তার হাত দরজা অবধি লম্বাভাবে বিস্তৃত করে মধুর চুল টেনে ধরেছে। তার মুখ অর্ধেক ঢাকা পড়ে আছে খোলা চুলে, কিন্তু সে যেন ছিন্ন ভিন্ন করে দেবে এক্ষুনি মধুবন্তীকে। কোথায় পালিয়ে যাবি তুই? পালানোর কোনো পথ নেই, মরতে যে তোকে হবেই। তোর রক্ত না খেলে ওরা মুক্তি পাবে কি করে? এই বলে সে তার হাসিকে আরো বিকশিত করে তার লম্বা দুই দাঁত বের করে বিছানা থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে মধুর দিকে। মধু কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। তাই সে হাতের কাছে শুধু একটা লাঠি পেয়ে সেটা দিয়ে মাহিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার থেকে সেটা কেড়ে নিয়ে এক নিমেষে ঝলসে ফেলে মাহির ভেতরে থাকা প্রেতাত্মা। লম্বা দুই দাঁত নিয়ে সে মধুর গলায় এক ছোবলে কোপ বসিয়ে দিতে গেল, এমন সময় বেজে ওঠে অ্যালার্ম। হ্যাঁ, আবারও সেই একই রকম স্বপ্ন। ঘড়িতে তখন সকাল 7টা বাজে। মাহিকে সকালে তার বিছানায় দেখতে পেল না মধু। সকালবেলা এই সময়টাতে সে সচরাচর বাইরেই থাকে, ব্রেকফাস্ট খেতে সে যায় না, ঘরেই খায় এবং সেই কারণেই তাকে অন্য কোথাও খুঁজে পাওয়া বা খুঁজতে চাওয়া নেহাত বোকামো। এইসব ভাবতে ভাবতে সকাল সকাল মধুবন্তীর মা তাকে ফোন করলো। হ্যাঁ মা বলো। ট্রেনে উঠে পড়েছি একটু আগেই। আচ্ছা বেশ, সাবধানে এসো। আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? আজকে রাতটা ভাবছি তোর সাথে তোর হোস্টেলেই কাটাবো, বুঝেছিস? কেমন হয়? কথাটা শুনে যথারীতি খুব খুশি হয় মধু। সে তার মাকে জানায়, সত্যি মা, তুমি সত্যি আসছো আজ? আমি ভীষণ খুশি মা, আমি তোমাকে খুব মিস করছি। আমার এখানে খুব একা লাগছে জানো, প্লিজ তুমি চলে এসো, আমার তোমাকে খুব দরকার মা। সঞ্চারী বুঝতে পারল যে কিছু একটা বিষয় নিয়ে মধু চিন্তিত রয়েছে, তাই বেশি কিছু না বলে সে শুধু জানায়,
চিন্তা করো না বাবা, আমি আসছি। এই বলে ফোন রেখে দেয়। কিন্তু মধুর সাথে এরপর যে কি হতে চলেছিল তার কোনো কল্পনা সে কোশমিনকালেও করেনি। সকালে ব্রেকফাস্ট করে এসেও মাহিকে ঘরে দেখতে পেল না। একটু দুশ্চিন্তা হচ্ছিল বটে, তবে নিজেকে আর বেশি দুশ্চিন্তাতে না জড়ানোর জন্য সে গেল পাশেই পর্ণাদের ঘরে। আর সেখানেই ঘটল সেই ঘটনা। পর্ণা ঘরে একাই ছিল এবং মধু সেখানে যেতে তাদের কথোপকথন শুরু হয়। আসতে পারি? আরে আসো আসো, ভেতরে আসো। ঘরে আর কেউ নেই? তুমি একা? হ্যাঁ, ওরা আসলে ডিউটিতে গেছে। তা তুমি যাওনি? যাব, আজ আমার ইভিনিং শিফট আছে। ও আচ্ছা আচ্ছা। তা দুদিন পর আমাদের রুমে আসার সময় হলো। কাল কোথায় ছিলে সারাদিন? আর এমনিতেই সারাদিন ওই গল্প করতে করতেই কেটে যায়, তাই আর কি। গল্প? তা কার সাথে এত গল্প হয় শুনি? কে আবার? আমার রুমমেট। এই কথা শুনে পর্ণা যেন এক প্রকার আঁতকে উঠল। কি রুমমেট? তুই কি জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি? ও মা, স্বপ্ন দেখতে যাব কেন? আমার রুমমেটের সাথে গল্প করেই তো আমার অর্ধেক সময় কেটে যায়, সত্যি। মধু, কি হলো? তুই ঠিক আছিস তো? কেন বলো তো? মধু, তোর রুমে, মানে তোর রুমে 301 নম্বর রুমে এখন তুই ছাড়া আর অন্য কেউ থাকে না? তুই একাই সেখানে থাকিস? মধুর মাথায় যেন এক প্রকার আকাশ ভেঙে পড়ল। সে বিস্মিত হয়ে বলল, কি বলছো তুমি? আমার সাথে যে 4th ইয়ারের মাহি চ্যাটার্জি থাকে? মাহি চ্যাটার্জি? মধু, এই নামে এখানে কোনো স্টুডেন্ট নেই। আর তোর রুমে তো নেই, তোর ঘরে তো তুই একাই থাকিস। এসব তুমি কি বলছো? আমি ওর সাথে কথা বলেছি, দেখেছি, ছুঁয়েছি, ওর সাথে হাসপাতালেও গেছি। মধু মধু, দাঁড়া দাঁড়া, নিজেকে সংযত কর। আচ্ছা, আমায় একটা কথা বল, তোর রুমমেট কোনোদিন তোর সাথে খেতে যেত? না, আসলে ওর সবার সাথে খেতে অসুবিধা হয়, ও তো আলাদাই খায় ওই জন্য। হস্টেলে শুধু টিচাররা আলাদা খায়, আর কেউ না, বুঝেছিস? এটা কি করে হতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব ঘটনা সব স্বপ্ন, কোনটা সত্যি আর কোনটাই মিথ্যে কিছুই যে বুঝতে পারছি না। মধু, তুই এত অস্থির হোস না, আমার কথাটা শোন। এক কাজ কর, তুই একবার রাগিনী ম্যাডামের সাথে কথা বলতে পারিস তো? এই নামে আদৌ কোনো স্টুডেন্ট আছে কি না, বা হয়তো ওনার তোর সাথে কথা বলে তোর আরও সাহায্য করতে পারবেন। রাগিনী ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, রাগিনী ম্যাডাম। আমাকে এক্ষুনি যেতে হবে ওনার কাছে, এক্ষুনি। আমি যাই পর্ণা, আমি যাই। মধুর ইতিমধ্যেই কেমন যেন একটা প্যানিক অ্যাটাক মতো হয়ে গিয়েছিল পর্ণার কথা শুনে। তারপরেও সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে রাগিনী ম্যামের কাছে যায়। ম্যাডাম, ম্যাডাম আসবো? কে? ও মধুবন্তী, তুমি? আসো আসো, বসো। কি হয়েছে? ম্যাডাম, আমার আপনার কাছে কিছু জানার আছে। হ্যাঁ, কি জানতে চাও বলো। মাহি চ্যাটার্জি বলে কোনো স্টুডেন্ট 4th ইয়ারের এই মুহূর্তে আছে? প্লিজ প্লিজ ম্যাডাম, আমাকে একটু বলুন। মাহি চ্যাটার্জি? না মধুবন্তী, এই নামে তো কেউ নেই গো। কেন, কি হয়েছে? মধু অনেক হাঁপিয়ে হাঁপিয়ে ধীরে ধীরে রাগিনী ম্যাডামকে সবটা গুছিয়ে বলে। এই দুদিনে তার সাথে ঘটা সমস্ত ঘটনা এবং সব শোনার পর উনিও একই কথা বললেন। মধু, আমি সবটা বুঝেছি, সবটা। তবে তুমি কিন্তু তোমার ঘরে একাই থাকো, আর এটাই সত্যি। আর তোমাকে এখনও 2 রাত কাটাতে হবে। ওহ, বাই দ্য ওয়ে, তোমার মা শুনলাম আসছেন 2 দিনের জন্য। উনি তোমার সাথেই থাকবেন। একদিকে ভালোই হলো। দেখো, আমার মনে হয় তুমি যেহেতু একা ছিলে, তাই তোমার এগুলো মনে হচ্ছে এরকম। তুমি এক কাজ করো, তোমাকে একটা ওষুধ দিচ্ছি, এটা খেয়ে একটু ঘুমিয়ে নাও। তারপর সন্ধেবেলা মা এলে সবটা ঠিক হয়ে যাবে। রাগিনী ম্যাডামের কথা মতো মধু ওষুধ নিয়ে রুমে চলে যায় এবং সেটা খেয়ে সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে শুনতে পায় তার দরজার বাইরে একটা লোক অনেকক্ষণ চিৎকার করছে আর জোরে জোরে ধাক্কা দিচ্ছে।
মধু উঠে দরজাটা খুলতে যাবে তার আগেই কে যেন দরজাটা খুলে দিল। মধু দেখল একটা লোক তথা এক ডাক্তার। সে ভীষণ রেগে ঘরের ভেতর ঢুকে আসে এবং একটা মেয়ের চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে দেয় এবং তারপর সেই দেখে সেই মেয়েটার কেউ নয়, মাহি। সে খুব কাঁদছে, তবু তার কান্না কেউ শুনতে পাচ্ছে না, এমনকি মধুও উঠে তার কাছে যেতে পারছে না। সেই ডাক্তার তার চুলের মুঠি ধরে তাকে বলে, সালা বাজারের মেয়ে একটা। এই 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 তুই জানিস তোমার তো কত রাস্তার মেয়ে আমার পেছনে ঘোরাফেরা করে? হ্যাঁ, কে রে? তুই আমাকে বরবাদ করবি? দেখ এবার তুই দেখ কেমন লাগে। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমার আমার পেটে তোমার সন্তান আছে যে, আমাকে মেরো না, মেরো না। মাহির কাতরভাবে অনুরোধের পরেও সেই নরকের কীট তার প্যান্টের বেল্ট খুলে সেদিন একটার পর একটা চাবুক চালিয়ে গেছে মাহির ওপর। মাহি বারবার লাগাতার কান্না আর চিৎকার করে, তবু তার সেই চিৎকারের শব্দ কেউ শুনতে পায়নি। আর তারপর সেখানে এমন এক কথা মধু জানতে পারে যা শুনে তার ধাঁধার উত্তরের কিছুটা এলেও বাকিটা আরও জটিল হয়ে যায়। এমন সময় চিৎকার করে মাহি যখন বলে, মেরো না, মেরো না আমাকে, দোহাই তোমার, মেরো না, আমার বাচ্চাটাকে মেরো না, ওর জন্য ছেড়ে দাও। ও তো তোমারও সন্তান, বলো, তোমারও সন্তান। এই 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 চুপ, একদম চুপ। আর দ্বিতীয়বার যেন এই কথা মাথায় না আসে। আমি ডক্টর আশুতোষ কল্যাণ, আর আমার একটা মাত্র কন্যা, সেটা সবাই জানে। আর বাকি ভেতরে কটা বাচ্চা কটাবো সেই সব নিয়ে একটা বাজে কথা তুই বলবি না। ডাক্তারের নাম শুনে চোখ কপালে উঠল মধুর। এ কি শুনল সে? ওই পেশেন্ট ডাক্তার এইভাবে অত্যাচার করতো মাহিকে সে বেল্ট দিয়ে মেরে তাকে ধর্ষণ করে তার বাচ্চাটা নষ্ট করে এই ঘরে ফেলে রেখে যেত বাইরে থেকে তালা দিয়ে, খাবার দিয়ে যেত অন্য লোক। সেই ঘরেই কি তিলে তিলে শেষ হয়ে গেছে মাহি? তাই তার দেখা পায় না সে? এই প্রশ্নগুলোর উত্তর নেই মধুর কাছে, তবে কিছু হলেও নিশ্চয়ই জানতে হবে। আশুতোষ কল্যাণের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর মাহি ঘরে এক কোণে পড়ে আছে। তার কাছে গিয়ে যে কিছু বলবে তার উপায় নেই। কিছুক্ষণ পর হঠাৎ মধু একটা ভীষণ জোরে ঝাঁকুনি অনুভব করে এবং চোখ খুলে দেখে যে তার মা তার সামনে। ও মা, মা, মা তুমি এসেছো? খুশিতে ডগমগ হয়ে মাকে জড়িয়ে ধরে মধুবন্তী এবং তখনই সে এক ঝলক মনে করে যে এতক্ষণ সে যা দেখল তারপর হয়তো পুরোটাই সত্যি, আর এর উত্তর দিতে পারবে একমাত্র মধুর মা সঞ্চারী। 18 বছর আগে এই হাসপাতালের একজন কর্মরতা নার্স ছিলেন, তাই এই বিষয়ে উনি নিশ্চয়ই জানবেন। তবে দাবার চেকমেট পর্যায়ে পৌঁছানোর আগে যুদ্ধটাকে ভালোভাবে বোঝাতে ঘটে গেল মধুবন্তীর হোস্টেলে ঘটা শেষ অলৌকিক ঘটনা, যার পর তার জীবন চিরকালের জন্য বদলে যায়। মায়ের সাথে বসে গল্প করার আগে মাকে নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনা আগে থেকে খুলে বলল মধু, প্রথম দিন থেকে শুরু করে কয়েক মিনিট আগে পর্যন্ত। এখন সে বিশ্বাস করে যে স্বপ্নগুলোকে ফেলনা ভেবে সে উড়িয়ে দিয়েছিল, ওগুলোই ওর সূত্র। সবটা মন দিয়ে শোনার পর সঞ্চারী তাকে জানায়, হ্যাঁ, ডক্টর আশুতোষ কল্যাণ যে একজন হিংস্র ব্যক্তি ছিলেন, শুধু তাই নয়, উনি যে এইরকম কাজ করতে পারেন সেটা আমি বিশ্বাস করি। তবে মাহি, তুমি চেনো না? চিনি, তবে সঞ্চারী নিজের কথা শেষ করার আগেই হঠাৎ লোডশেডিং হয়ে যায়। চারিদিকটা অন্ধকার, থমথমে। দেশলাই দিয়ে বাতিটা জ্বালাতেই যে অঘটন ঘটা বাকি ছিল সেটাও ঘটে গেল। জানলা থেকে ঝোড়ো হাওয়া আসতে শুরু করে এবং ঠিক যেমনটা মাহি বলেছিল, ওই কাল গর্ভধারিণী তার কাল গর্ভের রাক্ষস নিয়ে হাজির হলো
তাদের সামনে। সেই খোলা চুল, লম্বা লম্বা হাত, আর সাথে লম্বা দাঁত। তার গর্ভে চারিদিকটা নীল আলোর ছটা, চোখ থেকে ঝরে পড়া তার রক্ত ঝর্ণা যেন গিলে খাবে ওদের। কাল গর্ভধারিণী বিকট শব্দে যখন বলল, আজ আর কোনোভাবেই ছাড় পাবি না তুই। আজ তোর রক্ত লাগিয়ে আমার আর আমার বাচ্চাদের মুক্তি হবে। আজ সেই দিন। মহিমা! সঞ্চারীর মুখ থেকে ওই নামটা শুনে তখন হাসি থামিয়ে এসে জিজ্ঞেস করে, কে ওখানে? মহিমা, মাহি, আমি সঞ্চারী। সঞ্চারী? সঞ্চারী তুই এসেছিস? হ্যাঁ, আমি এসেছি। মহিমা, তোর আত্মার শান্তি যে এত বছরেও হবে না এ আমি কোনো দিন ভাবিনি রে, কোনো দিন ভাবিনি। আমার আত্মার শান্তি তখনই হবে যখন ওই মেয়ের রক্ত আমার গর্ভে ছোঁয়াতে পারবো, নতুবা ওকে ওর প্রাণ হারাতে হবে। আজ ওকে ওর রক্ত আমায় দিতেই হবে। না না মহিমা, না, আমি তোর পায়ে পড়ি। ও রক্ত দেবে, হ্যাঁ ও রক্ত দেবে ও রক্ত, কিন্তু ওর কোনো ক্ষতি করিস না মহিমা, কোনো ক্ষতি করিস না। ও ছাড়া যে আমার আর কেউ নেই রে। তোর মনে আছে আজ থেকে 18 বছর আগে আমাকে তুই সেই ঝড়ের রাতে যেদিন তোর গর্ভে 2 সন্তান ছিল, আর এক সন্তান ছিল মৃত। 18 বছর আগে আরেক সন্তানকে তুই আমাকে দিয়েছিলি ওই আশুতোষ কল্যাণের হাত থেকে ওকে বাঁচাবি বলে। দেখ মধুবন্তীকে দেখ, ও যে তোরই মেয়ে। দেখ ওর দিকে, দেখ, চেয়ে দেখ। আমি ওকে তোরই মতো করে মানুষ করেছি রে মাহি। ওর হাত থেকে আমি তোকে রক্ত দিচ্ছি। ওকে তুই কিচ্ছু করিস না মাহি, কিচ্ছু করিস না। আর এত কথা ভালো লাগছে না। আমার গর্ভের সন্তান যদি রক্ত না পায় তাহলে এই সব আমি ছাড়খাড় করে দেব। সঞ্চারীর এই সমস্ত কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে যায় মধুবন্তী। তার কোনো কিছু বলার ক্ষমতা ছিল না। কাল গর্ভধারিণী মহিমা তার লম্বা দাঁত মধুর হাতে বসিয়ে তা থেকে পান করে তৃপ্ত আত্মাকে মুক্তি দিতে সক্ষম হয়। এরপর প্রায় বেশ কিছু ঘন্টা কেটে যায় এবং মধুবন্তীর কাছে সব পরিষ্কার করে সঞ্চারী। মহিমার খুনের রাতে তাকে গলা টিপে মেরে অর্ধেক জ্বালিয়ে এই ঘরেই তাকে ফেলে দিয়েছিল ডক্টর আশুতোষ কল্যাণ। তার আগেই সঞ্চারী মধুবন্তীকে আলাদা ওয়ার্ডে লুকিয়ে রেখেছিল এবং সেই রাতেই ওই মোটা টাকা মধুর ভবিষ্যতের জন্য নিয়ে যায় সে। শুধু তাই নয়, আশুতোষ কল্যাণের মেয়ে ও বউকেও দুর্ঘটনার কবলে ফেলে মহিমার এই অশরীরী আত্মা। আর হস্টেলের ঘরে দ্বিতীয়জন যার খুন হয়েছিল সেটা আশুতোষের মেয়ে। শুধু তাই নয়, মহিমা আগে এই রুমেই থাকতো স্টুডেন্ট থাকাকালীন। আর ওই 2 বাচ্চা আর কেউ নয় বরং মহিমা ও আশুতোষ কল্যাণের সন্তান, যিনি আগে থেকেই বিবাহিত এবং এক কন্যা সন্তানের বাবা ছিলেন। সেই কন্যা সন্তান যে এই কলেজে এসেই নিজের প্রাণ হারায়। মধুবন্তীর আগেও মহিমা অর্থাৎ মাহির আরও 2 সন্তান হয়েছিল। তাদের জন্মের কিছুদিনের মধ্যেই আশুতোষ কল্যাণ তাদের খুন করে ফেলে পুঁতে দেয় হাসপাতালের পেছনের বাগানে। সেখানেই এখন রয়েছে একটা শিব মন্দির, যেখানে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। মধুবন্তীর জীবনে সঞ্চারীর মতো মা থাকায় মহিমার অনুপস্থিতিতে তার কোনো দুঃখ নেই। শুধু আক্ষেপ একটা কথাতেই, আশুতোষ কল্যাণের মতো একজন খুনি তার বাবা, তার জন্মদাতা। শুনছিলেন শ্রীতানের রচনা কাল গর্ভধারিণী। আজকের গল্প পাঠে ছিল সায়ন্তন। গল্পের সূত্রধরে আমি তৃষা, এবং আমার সাথে অন্যান্য চরিত্রে ছিল সায়ন্তন, আর্য, তানিশা, পূজা, রুবিনা, সঞ্চিতা, মৌপিয়া, সৌভিক, সৌম্যদীপ,
দুর্বা, সৃজিতা, সৃষ্টি, মোহর এবং দিব্যেন্দু। গল্পের শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। গল্প পোস্টার নির্মাণে ছিল শুভদীপ ব্যানার্জি এবং গল্পের নাট্যরূপে দুর্বা। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্টের মাধ্যমে আমাদের জানিও তোমাদের মতামত। আর ভবিষ্যতে আরও কী ধরনের গল্প তোমরা আমাদের কাছ থেকে শুনতে চাও তাও আমাদের কমেন্টে জানিয়ে দিও অতি অবশ্যই। আমাদের ফলো করতে পারো ফেসবুক পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। আর শুনতে থেকো ফিকশন হান্ট। ধন্যবাদ।